ছোট্ট একটি ছেলে সমুদ্রের পাড়ে আপন মনে খেলা করছিল। হঠাৎ সে ক্লাসরুমের পাশে একটি স্পোর্টস হেলমেট পরে থাকতে দেখে। হেলমেটটির গায়ে সারিবদ্ধ কতকগুলো বড় বড় ছিদ্র, আর তার ঠিক ওপরে বসানো ছিল একটি অ্যাকশন ক্যামেরা। কৌতূহলবশত ছেলেটি ক্যামেরাটি অন করতেই ভয়ে একদম পাথর হয়ে যায়। সেখানে রেকর্ড করা ছিল এক ভয়াবহ দৃশ্য। একটি বিশাল সাদা হাঙর জ্যান্ত মানুষকে ছিঁড়ে খাচ্ছে। ভয়ে আতঙ্কিত হয়ে ছেলেটি সেখান থেকে দৌড়ে পালায়। তার পেছনে পড়ে থাকা বালিতে অর্ধেক ঢুকে থাকা ভাঙাচোরা একটি সার্ফিং বোর্ড যেন নিঃশব্দে সাক্ষ্য দিচ্ছিল সেই মানুষটির বীভৎস পরিণতির কথা। তবে খুব বেশি দূরে নয়, সমুদ্রের মাঝখানে একটি বয়া বা সিগন্যাল পোস্টের ওপর তখনও একজন বেঁচে ছিল, যে সেই রক্তপিপাসু হাঙরের সাথে নিজের জীবনের শেষ লড়াইটা চালিয়ে যাচ্ছিল। সবাইকে স্বাগতম। আজ আমরা দেখতে যাচ্ছি একটি দুর্দান্ত থ্রিলার মুভি, দ্য শ্যালোস। একে সর্বকালের অন্যতম সেরা হাঙরের মুভি বলা হয়। এক কথায় এই মুভিটি দেখার অভিজ্ঞতা হবে রোমহর্ষক এবং উত্তেজনায় ভরপুর। যখন এক সুন্দরী তরুণী একা একটি ক্ষুধার্ত বিশাল হাঙরের মুখোমুখি হয়, তখন শেষ পর্যন্ত কে জিতবে? গল্পটি শুরু হয় একটি সার্ফিং ট্রিপ দিয়ে। একটি লাল রঙের শেভরোলেট পিকআপ ট্রাক ক্রান্তীয় রেইনফরেস্টের মাঝ দিয়ে এগিয়ে চলেছে। গন্তব্য একটি আধা পরিত্যক্ত রহস্যময় দ্বীপ। এই দ্বীপে মাত্র ৩০০-র মতো মানুষ বাস করে। গাড়িতে থাকা তরুণী ন্যান্সির সাথে গাইড হিসেবে একজন স্থানীয় লোক ছিল। ন্যান্সি তাকে জানায় এই সমুদ্র সৈকতটি ছিল তার মায়ের সবচেয়ে প্রিয় জায়গা। তার মা যখন সুস্থ ছিলেন তখন এখানে অনেক সময় কাটিয়েছেন। এখন তার মা ক্যান্সারে মারা গেছেন, আর ন্যান্সি তার মায়ের স্মৃতিমাখা সেই পথ অনুসরণ করে এখানে এসেছে নিজের মনের শান্তি খুঁজে পেতে। অবশ্য ন্যান্সি এতটাও বোকা নয় যে এমন এক নির্জন জায়গায় একা চলে আসবে। পরিকল্পনা ছিল তার প্রিয় বান্ধবী সাথে আসবে, কিন্তু সেই বান্ধবী আগের রাতে এত বেশি মদ গিলেছে যে এখন হ্যাংওভারে বিছানা ছেড়েই উঠতে পারছে না। শেষ মুহূর্তে সে না আসার সিদ্ধান্ত নেয়। ন্যান্সি এতে বেশ বিরক্ত হয় এবং বিড়বিড় করে অভিযোগ করতে থাকে, কিন্তু পাশের গাইডটি ইংরেজি বোঝে না, আর ন্যান্সির স্প্যানিশ ভাষা এতই খারাপ যে তাদের মধ্যে যোগাযোগ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। একরাশ বিরক্তি আর ক্লান্তি নিয়ে অবশেষে ন্যান্সি সমুদ্র সৈকতে পৌঁছায়। সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখে ন্যান্সির সব খারাপ মন মেজাজ মুহূর্তেই ভালো হয়ে যায়। নীলচে সবুজ পানি আর শীতল সামুদ্রিক হাওয়া তার মন জুড়িয়ে দেয়। যখন গাইড সার্ফিং বোর্ডটি নামিয়ে দেয় তখন ন্যান্সি তাকে টাকা দিতে যায়, কিন্তু লোকটি ১ টাকাও নিতে রাজি হয় না। আসলে সে কোনো পেশাদার গাইড ছিল না, বরং সে ছিল একজন দয়ালু স্থানীয় বাসিন্দা যে নিজের বাড়ি ফেরার পথে ন্যান্সিকে সাহায্য করার জন্য সাথে নিয়ে এসেছিল। ভাষার সমস্যার কারণে একটা ভুল বোঝাবুঝি হলেও এটি ছিল একটি সুন্দর অভিজ্ঞতা। লোকটি ইশারায় ন্যান্সিকে জিজ্ঞেস করে সে ফিরবে কিভাবে। ন্যান্সি মজার ছলে বলে উবার দিয়ে ফিরবে, যদিও লোকটি উবার কি তা জানত না। যাই হোক, ন্যান্সি তাকে ধন্যবাদ জানিয়ে বিদায় দেয়। সূর্য ডুবতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। ন্যান্সিকে দ্রুত সার্ফিং শুরু করতে হবে। সে তার টি শার্ট এবং পছন্দের ডেনিম হট প্যান্ট খুলে ফেলে সুন্দর সুঠাম দেহ নিয়ে সাগরের দিকে এগিয়ে যায়। সে তার সার্ফিং সরঞ্জাম ঠিক করে নেয় এবং পায়ে সার্ফিং দড়ি বেঁধে নেয়। এই দড়ির কাজ হলো সার্ফিং বোর্ডকে পায়ের সাথে আটকে রাখা, যাতে বড় ঢেউয়ের তোড়ে বোর্ড হারিয়ে না যায় এবং আঘাত পাওয়ার ঝুঁকি কমে। সমুদ্র কখনো আয়নার মতো শান্ত থাকে, আবার কখনো বিশাল ঢেউ দিয়ে মানুষকে গিলে ফেলে। ন্যান্সির ভাগ্য শুরুতেই খুব একটা ভালো ছিল না। পানিতে নামার পরপরই সে তীব্র স্রোতের কবলে পড়ে, কিন্তু সে বেশ দক্ষ ছিল। সঠিক সময় পানির নিচে ডুব দিয়ে প্রথম ধাক্কাটি এড়িয়ে যায়। তবে বারবার পানির নিচে যাওয়ার ফলে ন্যান্সি কিছুটা ক্লান্ত বোধ করতে থাকে। পরের বড় ঢেউটি আসার সময় সে একটি চমৎকার টার্ন নেয়। কিছুক্ষণ পর সমুদ্র কিছুটা শান্ত হয়, আর ন্যান্সির দেখা হয় স্থানীয় 2 সার্ফারের সাথে। তারা ইংরেজি জানতে দেখে ন্যান্সি তাদের কাছে সমুদ্রের পরিবেশ সম্পর্কে জানতে চায়। তারা ন্যান্সিকে সতর্ক করে দেয় যে পাথুরে এলাকা বা রিফ জোন এড়িয়ে চলতে, কারণ এখন জোয়ার চলছে, তাই পাথরগুলো দেখা যাচ্ছে না এবং সেখানে সার্ফিং করলে বড় ধরনের আঘাত পাওয়ার সম্ভাবনা আছে। এছাড়াও তারা আরও সতর্ক করে যে ভাটার সময়ও যেন সে পাথরের কাছে না যায়, কারণ সেখানে প্রচুর ফায়ার কোরাল বা অগ্নি প্রবাল থাকে, যা অনেকটা জেলিফিশের মতো কামড় দেয় এবং শরীর জ্বালিয়ে দেয়। সেই 2 যুবক ন্যান্সিকে তাদের সাথে সার্ফিং করার আমন্ত্রণ জানায়। তারা মজা করে বলে যে এখানকার ঢেউ অনেক বড়, আর আমেরিকান মেয়েরা বোঝায় তা সামলাতে পারবে না। এটি ন্যান্সির জেদ বাড়িয়ে দেয় এবং সে তাদের সাথে প্রতিযোগিতায় নামে। ন্যান্সি ঢেউয়ের ওপর দাঁড়িয়ে তার দক্ষতা দেখাতে শুরু করে। অন্যান্য সার্ফাররাও পিছিয়ে ছিল না। তারা একে অপরকে টেক্কা দিচ্ছিল এবং একে অপরের সাহস বাড়াচ্ছিল। ন্যান্সি সব দুঃখ ভুলে সেই খেলার আনন্দ আর উত্তেজনায় ডুবে যায়। কিছুক্ষণ পর ন্যান্সি ক্লান্ত অনুভব করে এবং তীরে ফিরে আসে কিছু খাওয়ার জন্য। আপেল খেতে খেতে যখন সে চারপাশে সৌন্দর্য দেখছিল, তখন আবারও তার মৃত মায়ের কথা মনে পড়ে যায়। তার মা সারা জীবন পরিবারের যত্ন নিতে গিয়ে নিজেকে উৎসর্গ করেছিলেন, প্রথমে রান্নাঘরে আর শেষে হাসপাতালের বিছানায়। কিন্তু একসময় তিনিও ছিলেন এক স্বাধীন চেতা সার্ফার তরুণী। ন্যান্সি তার বোনকে ভিডিও কল করে এবং চারপাশের দৃশ্য দেখায়। ন্যান্সির গালায় থাকা তার মায়ের সেই হাড়টি যেন সাক্ষ্য দিচ্ছিল যে তার মায়ের আত্মা আজও তার সাথেই আছে।
কথা বলার মাঝখানেই তাদের বাবা স্ক্রিনে চলে আসেন এবং ন্যান্সিকে জেরা করতে শুরু করেন কেন সে মেডিকেল স্কুল ছেড়ে দিয়েছে। অনেক পরিশ্রম করে সে সেখানে সুযোগ পেয়েছিল, তাই মাঝপথে ছেড়ে দেওয়াটা একদম ঠিক নয়। ন্যান্সির ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল মানুষকে সুস্থ করা, কিন্তু তার মায়ের ক্যান্সারের সাথে লড়াইয়ের পুরো প্রক্রিয়াটি দেখার পর সে উপলব্ধি করেছে যে ডাক্তারদের ক্ষমতা আসলে কতটা সীমিত। তারা তার মাকে বাঁচাতে পারেনি, উল্টো কেমোথেরাপির যন্ত্রণার মধ্যে দিয়ে নিয়ে গেছে। ন্যান্সির কাছে মনে হয় বড় কোনো রোগের সামনে ডাক্তাররা কেবল মৃত্যুর বার্তাবাহক ছাড়া কিছুই নয়। সে জানত তার বাবা তার ভালোর জন্যই বলছেন, কিন্তু সে এখন এই দুঃখের স্মৃতি নিয়ে আর কোনো কথা বলতে চায় না, তাই তড়ঘড়ি করে ফোনটা কেটে দেয়। ন্যান্সি আবারও তার সার্ফিং পোশাক পরে নেয় এবং দ্রুত সাগরে ঝাঁপিয়ে পড়ে। সে চাইছিল নিজেকে এতটা ক্লান্ত করে ফেলতে যাতে শারীরিক পরিশ্রমে এসে মায়ের বিয়োগ ব্যথা কিছুক্ষণ ভুলে থাকতে পারে। সূর্য তখন ডুবো, চারপাশ সোনালি রঙে ছেয়ে গেছে। সেই দুই যুবক স্থানীয় যুবক ফিরে যাওয়ার সময় ন্যান্সিকে সতর্ক করে দেয় যে রাতের সমুদ্র অনেক বিপজ্জনক, তাই তাকেও দ্রুত তীরে ফিরে আসতে বলে। ন্যান্সি তাদের ধন্যবাদ জানায়, কিন্তু সে আরও কিছুক্ষণ সেখানে থাকতে চায়। ছেলেরা তীরে চলে যায়, কিন্তু ন্যান্সি অনুভব করে তার আশেপাশে কিছু একটা আছে। সে চারদিকে তাকাতে থাকে এবং লক্ষ্য করে একদল গাংচিল সব একদিকে উড়ে যাচ্ছে। দূরে একটা বিশাল কিছু ভেসে থাকতে দেখে সে চোখ ছোট করে দেখার চেষ্টা করে ওটা কি। ঠিক তখনই পানির নিচ দিয়ে খুব দ্রুত কিছু একটা তার দিকে এগিয়ে আসে। প্রথমে সে ভয় পেয়ে গেলেও দেখে ওটা ডলফিন। ন্যান্সি হাসি মুখে তাদের দেখে, কিন্তু সে জানত যে ডলফিনরা খুব বুদ্ধিমান হয় এবং তারা বিপদের আভাস পেলে সবার আগে সেখান থেকে পালিয়ে যায়। অল্প সময়ের মধ্যেই ডলফিনের দল ন্যান্সির চোখের আড়ালে চলে যায়। ন্যান্সি হঠাৎ পচা মাংসের উৎকট গন্ধ পায়। তাকিয়ে দেখে এক বিশাল তিমির মৃতদেহ ভেসে বেড়াচ্ছে, আর শত শত গাংচিল সেটা ছিঁড়ে খাচ্ছে। হঠাৎ করেই তিমির দেহটা বড় একটা ঝটকা দেয়, যেন পানির নিচ থেকে কিছু একটা সেটাকে টেনে ধরছে। পাখিরা ভয়ে উড়ে যায় এবং একটি পাখি ন্যান্সির সাথে ধাক্কা খেয়ে তাকে পানিতে ফেলে দেয়। ন্যান্সি তখন বুঝতে পারে ডলফিনগুলো কেন ওভাবে পালিয়ে যাচ্ছিল। তারা তাকে সতর্ক করতে এসেছিল। যে ডলফিনরা হাঙরের সাথে লড়াই করতে পারে তারাও যদি ভয় পালায়, তবে বুঝতে হবে পানির নিচে সাধারণ কোনো হাঙর নেই, বরং সেখানে রয়েছে এক বিশাল গ্রেট হোয়াইট শার্ক। ন্যান্সি তীরে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে। একটি বড় ঢেউ তাকে সাহায্য করে, কিন্তু হাঙরটি অত্যন্ত দ্রুত গতিতে এসে তার সার্ফিং বোর্ডে সজোরে ধাক্কা মারে। ন্যান্সি পানির তলায় তলিয়ে যায় এবং পাথরে আঘাত পায়। সৌভাগ্যবশত তার সার্ফিং বোর্ডটি আগে পাথরে লেগে তাকে সরাসরি আঘাত থেকে বাঁচায়, কিন্তু তার পায়ের দড়িটি ছিঁড়ে যায়। ন্যান্সি অতি কষ্টে পানির ওপরে মাথা তোলে এবং বোর্ডের দিকে যাওয়ার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে হাঙরটি ন্যান্সির পা কামড়ে ধরে পানির নিচে টেনে নিয়ে যায়। এটি ছিল এক হাড় হিম করা দৃশ্য। হাঙরটির কামড় ছিল অত্যন্ত শক্তিশালী, তবে গ্রেট হোয়াইট শার্ক সাধারণত শুরুতে একটি পরীক্ষামূলক কামড় দেয়, দেখার জন্য যে শিকারটি কেমন। তারা সরাসরি মানুষকে খাওয়ার জন্য আক্রমণ করে না, কারণ মানুষের মাংসে তাদের প্রয়োজনীয় চর্বি থাকে না। তাই হাঙরটি কামড় ছেড়ে দিয়ে একটু দূরে গিয়ে পর্যবেক্ষণ করতে থাকে। ন্যান্সির পা থেকে প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছিল। যদি সে সরাসরি বালুকাময় তীরের দিকে সাঁতরে যেত তবে হয়তো বেঁচে যেত, কিন্তু সে ভুল করে সেই মৃত তিমির দেহের উপর উঠে পড়ে। হাঙরটি মনে করে ন্যান্সি তার খাবারের ভাগ বসাতে এসেছে, ফলে সে এবার আরও হিংস্র হয়ে ওঠে। ন্যান্সি তিমির পিঠের উপর কোনো মতে উঠে হাঁপাতে থাকে। সে তার পায়ের ক্ষতের অবস্থা দেখে শিউরে ওঠে। সে দ্রুত তার সার্ফিং দড়ি দিয়ে ক্ষতস্থানটি শক্ত করে বাঁধে যাতে রক্তপাত বন্ধ হয়। এটি ছিল এক চরম যন্ত্রণাদায়ক মুহূর্ত। কিছুক্ষণ পর সে দেখে সেই দুই সার্ফার যুবক তাদের গাড়িতে করে ফিরে যাচ্ছে। ন্যান্সি চিৎকার করে তাদের ডাকার চেষ্টা করে, কিন্তু গাড়ি থেকে সমুদ্রের দূরত্ব ছিল অনেক বেশি। এছাড়া ইঞ্জিনের শব্দের কারণে তারা ন্যান্সির চিৎকার শুনতে পায় না। ন্যান্সি হতাশ হয়ে পড়ে, কিন্তু হার মানে না। হাঙরটি তিমির দেহটিকে কামড়ে ধরে গভীর সমুদ্রের দিকে টেনে নিয়ে যেতে থাকে। ন্যান্সি লক্ষ্য করে দূরে একটি বয়া বা সিগন্যাল পোস্ট আছে, যা এই পিচ্ছিল তিমির দেহের চেয়ে অনেক বেশি নিরাপদ, কিন্তু সেটি ছিল অনেক দূরে। তখনই সে কাছেই একটি ছোট্ট পাথুরে দ্বীপ বা রিফ দেখতে পায়, যা জোয়ারের কারণে পানির খুব কাছে চলে এসেছে। ন্যান্সি জীবনের ঝুঁকি নিয়ে সেই পাথুরে দ্বীপের দিকে সাঁতরাতে শুরু করে। সেখানে পৌঁছানোর পর সে হঠাৎ এক তীব্র যন্ত্রণা অনুভব করে। সে ফায়ার কোরালের ওপর পা দিয়ে ফেলেছিল। হাজার হাজার ছোট কাঁটা তার পায়ের পাতায় গেঁথে যায়। এই কোরালগুলো হাঙরের চামড়ার জন্যও ক্ষতিকর, তাই হাঙরটি পাথরের খুব কাছে না এসে চারপাশ দিয়ে ঘুরতে থাকে। ন্যান্সি এখন পুরোপুরি ক্লান্ত। তার পায়ের ক্ষত থেকে হওয়া যন্ত্রণা তাকে প্রায় অবশ করে দিচ্ছিল। সমুদ্রের লোনা পানি যখন ক্ষতে লাগে তখন যন্ত্রণায় সে কুঁকড়ে যায়। সে লক্ষ্য করে তার পায়ের রক্ত চলাচল বন্ধ হয়ে যাচ্ছে, কারণ সে খুব শক্ত করে বেঁধেছিল।
যদি এভাবে বেশিক্ষণ থাকে তবে তার পা চিরতরে অকেজো হয়ে যেতে পারে। সে বাঁধন কিছুটা আলগা করে দেয় এবং রক্ত চলাচল শুরু হলে সে আবারও অসহ্য ব্যথা অনুভব করে। ন্যান্সি তার পোশাকের হাতা ছিঁড়ে নিয়ে ব্যান্ডেজের মতো করে ক্ষতটি বাঁধে, যাতে রক্তপাত নিয়ন্ত্রণে থাকে, আবার রক্ত চলাচলও ঠিক থাকে। রাত ঘনিয়ে আসে। ন্যান্সি একটু ঘুমের চেষ্টা করে, কিন্তু একদল কাঁকড়া তার আশেপাশে ভিড় করতে থাকে। একটি কাঁকড়া সরাসরি তার ক্ষতের উপর চলে এলে সে ব্যথায় অস্থির হয়ে ওঠে এবং ক্ষোভের মাথায় কাঁকড়াটিকে পিষে ফেলে। অনেকক্ষণ কিছু না খাওয়ায় তার শরীরে কোনো শক্তি ছিল না। বেঁচে থাকার তাগিদে সে সেই কাঁচা কাঁকড়াটিই খাওয়ার চেষ্টা করে, কিন্তু তার স্বাদ এতটাই জঘন্য ছিল যে সে বমি করে দেয়। একটি গাংচিল পাশে বসে তার করুণ অবস্থা দেখছিল। ন্যান্সি কিছুটা সময় বিশ্রাম নিয়ে নিজের মনকে শান্ত করার চেষ্টা করে। তাকে এখন বের করতে হবে কিভাবে সে এই নরক থেকে রক্ষা পাবে। তিমির দেহটি তখনও কিছু দূরে ভাসছিল এবং ন্যান্সি বুঝতে পারছিল সেই ভয়ঙ্কর হাঙরটি এখনও তার আশেপাশে কোথাও ওত পেতে আছে। ন্যান্সি অত্যন্ত অসহায়ভাবে তীরের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ সে দেখতে পায় তার সার্ফিং বোর্ডটি খুব বেশি দূরে নয়, পানিতে ভাসছে। সে জানতো একটু পরেই জোয়ার শুরু হবে এবং এই ছোট্ট পাথুরে দ্বীপটি সম্পূর্ণভাবে পানির নিচে তলিয়ে যাবে। হাতে একদম সময় নেই, তাকে ঝুঁকি নিয়ে হলেও ওই বোর্ডটি উদ্ধার করতে হবে। ন্যান্সি সাবধানে পানিতে নামে এবং খুব ধীর গতিতে হাত পা নাড়াতে থাকে যাতে হাঙরটি টেরে না পায়। কিন্তু সে একটি বিষয়ে ভুলে গিয়েছিল, এই বিশাল হাঙরটি রক্তের গন্ধের প্রতি অত্যন্ত সংবেদনশীল। ন্যান্সি আগে থেকেই আহত ছিল, তাই সে পানিতে নামার সাথে সাথেই হাঙরটি তার অবস্থান বুঝতে পারে। হাঙরের উপস্থিতি টের পেয়ে ন্যান্সি প্রাণপণ চেষ্টা করে আবারও সেই পাথুরে দ্বীপে ফিরে আসে। তার পায়ের ক্ষতটি আবার ফেটে গিয়ে রক্ত ঝরতে শুরু করে। হতাশা নিয়ে ন্যান্সি তীরের দিকে তাকিয়ে থাকে এবং হঠাৎ লক্ষ্য করে সেখানে একজন মানুষ ঘোরাঘুরি করছে। ন্যান্সি তাকে দেখে আশার আলো খুঁজে পায় এবং চিৎকার করে সাহায্য চায়। লোকটি ছিল একজন নেশাখোর ভবঘুরে। সে ন্যান্সির চিৎকার শুনতে পেলেও ভাষা বুঝতে না পেরে উল্টো হাত নাড়িয়ে অভিবাদন জানায়। ন্যান্সি ইশারায় তাকে বোঝানোর চেষ্টা করে যেন সে ব্যাগ থেকে ফোন বের করে কাউকে কল দেয়, কিন্তু সেই লোকটির মনে কোনো দয়া ছিল না। সে ব্যাগ থেকে টাকা এবং ফোন বের করে চুরি করে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এমনকি সে পানিতে ভাসতে থাকা সার্ফিং বোর্ডটি দেখে সেটির প্রতিও লোভ সামলাতে পারে না। ন্যান্সি চিৎকার করে তাকে সতর্ক করার চেষ্টা করে, কিন্তু লোভী লোকটি কোনো কথা না শুনেই পানিতে নামে বোর্ডটি নেওয়ার জন্য। ঠিক সেই মুহূর্তে হাঙরটি পানির নিচ থেকে এসে তাকে আক্রমণ করে। কোনো সুযোগ না দিয়েই হাঙরটি লোকটিকে কামড়ে দুই টুকরো করে ফেলে। হাঙরটি তাকে খাওয়ার জন্য নয়, বরং নিজের এলাকায় কারো উপস্থিতি সহ্য করতে না পেরে স্রেফ মেরে ফেলার জন্য আক্রমণ করেছিল। দুপুর গড়িয়ে যায়। কড়া রোদে ন্যান্সির অবস্থা শোচনীয় হয়ে পড়ে। জোয়ার আসতে আর মাত্র 6 ঘন্টা বাকি। প্রচণ্ড গরমে ন্যান্সি যখন প্রায় অচেতন হওয়ার পথে, ঠিক তখন সে দেখে সেই আগের 2 স্থানীয় সার্ফার যুবক আবারও সেখানে ফিরে এসেছে। ন্যান্সি চিৎকার করে তাদের সতর্ক করার চেষ্টা করে, কিন্তু অনেক দেরি হয়ে যায়। যুবকরা বুঝতে পারে ন্যান্সি বিপদে পড়েছে। তারা 2 ভাগে ভাগ হয়ে যায়। একজন তীরের দিকে সাহায্যের জন্য যেতে চায় এবং অন্যজন ন্যান্সিকে বাঁচাতে তার দিকে এগিয়ে আসে। ন্যান্সি তাদের নিষেধ করতে চাইলেও তার গলার স্বর বের হচ্ছিল না। চোখের পলকে হাঙরটি সেই যুবকের উপর ঝাঁপিয়ে পড়ে। তার সার্ফিং বোর্ডটি ভেঙে 2 টুকরো হয়ে যায় এবং সে পানির গভীরে হারিয়ে যায়। ন্যান্সি আবারও নিজেকে একা এবং অসহায় অবস্থায় আবিষ্কার করে। বিকেল 3টে বাজে। জোয়ারের আর মাত্র 3 ঘন্টা বাকি। ন্যান্সি সার্ফিং বোর্ডের একটি ভাঙা অংশ দিয়ে রোদ থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করে। তার ঠোঁট শুকিয়ে কাঠ হয়ে গেছে, শরীর আর চলছে না। বিকেল 5:56 যখন জোয়ারের আর মাত্র 26 মিনিট বাকি, তখন হাঙরটি বারবার পাথরের চারপাশে ঘুরতে থাকে, যেন সেও জানে শিকার এখন তার হাতের নাগালে। মৃত্যু যখন একদম শিওরে, ন্যান্সি তখনও তার পাশে থাকা আহত গাংচিলটিকে বাঁচানোর চেষ্টা করে। সে লক্ষ্য করে পাখিটির ডানা মুচকে গেছে। সে পরম মনতায় পাখিটির ডানা ঠিক করে দেয়। যন্ত্রণায় পাখিটি তাকে ঠোকর দিলেও ন্যান্সি চেয়েছিল পাখিটি যেন উড়ে গিয়ে জীবন বাঁচায়। ন্যান্সির সামনে এখন একটাই রাস্তা খোলা, দূরে থাকা সেই লোহার বয়া বা সিগন্যাল পোস্টের ওপর পৌঁছনো। কিন্তু হাঙরটি আশেপাশে থাকা অবস্থায় সেখানে যাওয়া অসম্ভব। ঠিক তখনই সে দেখে সেই মৃত যুবকটির হেলমেটটি পানির ওপর
ওপর ভাসছে। ওই হেলমেটে একটি অ্যাকশন ক্যামেরা লাগানো ছিল। ন্যান্সি ভাবল অন্তত একটি ভিডিও বার্তা রেকর্ড করা উচিত, যাতে কেউ তার নিখোঁজ হওয়ার কারণ জানতে পারে। সে স্টপওয়াচ দিয়ে হাঙরের গতি মেপে দেখল হাঙরটি তিমির দেহ থেকে পাথুরে দ্বীপে আসতে সময় নেয় 32 সেকেন্ড। অর্থাৎ ন্যান্সির কাছে মাত্র 32 সেকেন্ড সময় আছে পানিতে নেমে ক্যামেরাটি নেওয়ার জন্য। ন্যান্সি সুযোগ বুঝে পানিতে ঝাঁপিয়ে পড়ে এবং ক্যামেরাটি নেওয়ার জন্য লড়াই করে। প্রথম চেষ্টায় আগ্নেয় প্রবালের বা ফায়ার কোরেলের কারণে সে আহত হয় এবং ফিরে আসে, কিন্তু সে হাল ছাড়ে না। দ্বিতীয় প্রচেষ্টায় সে ক্যামেরাটি হাতে পায়। ঠিক সেই মুহূর্তে হাঙরটি তাকে আক্রমণ করতে উদ্যত হলে ফায়ার কোরেলের তীক্ষ্ণ কাঁটাগুলো হাঙরকে বিদ্ধ করে। যন্ত্রণায় হাঙরটি পিছিয়ে গেলে ন্যান্সি আবার পাথরের ওপর উঠে আসে। সে লক্ষ্য করে হেলমেটটিতে হাঙরের একটি দাঁত গেঁথে আছে। ন্যান্সি ওই দাঁতটিকে নিজের অস্ত্র হিসাবে ব্যবহারের জন্য রেখে দেয়। ক্যামেরার ফুটেজ দেখে সে বুঝতে পারে এই হাঙরটি কেন এত হিংস্র। হাঙরটির মুখে মানুষের লাগানো একটি বিশাল বড় মাছ ধরার বড়শি গেঁথে ছিল, যা তাকে আগে থেকেই মানুষের প্রতি ক্ষিপ্ত করে তুলেছিল। এছাড়া ন্যান্সি অজান্তেই তার খাওয়ার এলাকায় ঢুকে পড়ায় হাঙরটি এটিকে নিজের এলাকা রক্ষার লড়াই হিসাবে নিয়েছিল। জোয়ার আসতে আর মাত্র কয়েক মিনিট বাকি। ন্যান্সি ক্যামেরার সামনে তার শেষ বিদায়ী বার্তা রেকর্ড করে। সে তার বাবার কাছে ক্ষমা চায় মেডিকেল স্কুল ছেড়ে দেওয়ার জন্য এবং জানায় সে যদি বেঁচে ফেরে তবে অবশ্যই বাড়ি ফিরবে। সে ক্যামেরা লাগানো হেলমেটটি তীরের দিকে ছুড়ে দেয় যাতে কেউ সেটি খুঁজে পায়। এরপর সে সেই আহত গাংচিলটিকে একটি বোর্ডের ওপর ভাসিয়ে দেয় যাতে সে রক্ষা পায়। জোয়ার আসতেই পাথরটি পানির নিচে চলে যায়। ন্যান্সি পানিতে নামার সময় দেখে চারপাশ শত শত বিষাক্ত জেলিফিশে ভরে গেছে। সে জানত হাঙর জেলিফিশ বা প্রবাল এড়িয়ে চলে। সে জীবনের ঝুঁকি নিয়ে জেলিফিশের মাছ দিয়ে ডুব দিয়ে সাঁতরাতে শুরু করে। হাঙরটি তাকে আক্রমণ করতে এসেও জেলিফিশের দংশনে কিছুটা বিভ্রান্ত হয়ে পড়ে। এই সুযোগে ন্যান্সি সাঁতরে গিয়ে সেই লোহার বয়ার ওপর উঠতে সক্ষম হয়। সেখানে উঠে ন্যান্সি দেখল একটি চেইন ঢিলা হয়ে গেছে। হাঙরটি নিচ থেকে বয়াতে ধাক্কা দিতে থাকে এবং ন্যান্সিকে ফেলে দেওয়ার চেষ্টা করে। ন্যান্সি বয়ার ভেতরে থাকা একটি লাইফ বক্স খুঁজে পায়। সেখানে একটি সিগন্যাল গান বা ফ্লেয়ার গান ছিল। সে দূর থেকে একটি জাহাজ আসতে দেখে সিগন্যাল গানটি ফায়ার করার চেষ্টা করে, কিন্তু প্রথমবার ব্যর্থ হয়। জাহাজটি তার সংকেত দেখতে পায় না। ন্যান্সি দমে না গিয়ে বারবার চেষ্টা করে। তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল, ক্ষতস্থানে সংক্রমণ হতে শুরু করেছিল। তার হাতে থাকা শেষ সিগন্যাল বুলেটটি দিয়ে সে সাগরের পানিতে ভেসে থাকা তিমির তেলের ওপর গুলি করে। মুহূর্তে আগুন জ্বলে ওঠে, কিন্তু হাঙরটি তাতেও দমে যায় না। হাঙরটি এবার আরও ক্ষিপ্ত হয়ে বয়াটিকে কামড়াতে শুরু করে। তার দাঁতের শক্তি এত বেশি ছিল যে সে বয়াটিকে ধরে রাখা লোহার চেইন ছিঁড়ে ফেলতে শুরু করে। ন্যান্সি বুঝতে পারে বয়াটি বেশিক্ষণ ভাসবে না। তার পায়ের দড়িটি বয়ার ভারী একটি লোহার চেইনের সাথে শক্ত করে বাঁধে। হাঙরটি যখন বয়াটিকে পানির নিচে টেনে নেওয়ার চেষ্টা করে, ন্যান্সি তখন চেইনটি মুক্ত করে দেয়। হাঙরের গতির সাথে সেই বিশাল চেইন এবং নোঙর তাকে সরাসরি সমুদ্রের তলদেশের দিকে টেনে নিয়ে যায়। হাঙরটি তার গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সোজা সমুদ্রের তলদেশে থাকা একটি ধারালো লোহার পিলারের সাথে ধাক্কা খায়। পিলারের তীক্ষ্ণ রডগুলো হাঙরের শরীর এঁফোড় ওফড় করে দেয়। অবশেষে সেই রক্তপিপাসু হাঙরের মৃত্যু হয়। ন্যান্সি পানির নিচে জ্ঞান হারিয়ে ফেলেছিল, কিন্তু সেই ক্যামেরাটি সমুদ্রের তীরে ভেসে আসায় একটি ছোট ছেলে সেটি খুঁজে পায় এবং তার বাবাকে নিয়ে ন্যান্সিকে উদ্ধার করতে আসে। ন্যান্সিকে যখন তীরে আনা হয়, সে অবাক হয়ে দেখে তাকে যে লোকটি আগে সাহায্য করেছিল সেই দয়ালু ব্যক্তিটিই তাকে বাঁচাতে এসেছে। ন্যান্সি তীরের বালিতে সেই গাংচিলটিকেও বসে থাকতে দেখে, যে তার মতোই বেঁচে ফিরেছে। সেই মুহূর্তে তার মনে হয় তার মা যেন আকাশ থেকে তার দিকে তাকিয়ে হাসছেন। 1 বছর পর ন্যান্সি আবার সমুদ্রের নীল ঢেউয়ে সার্ফিং করতে ফিরে আসে। তার পায়ের সেই বিশাল দাগটি এখন আর কষ্টের প্রতীক নয়, বরং তার অদম্য সাহসের পরিচয়। জীবন বারবার আমাদের ক্ষতবিক্ষত করে দেবে, কিন্তু হাল না ছাড়লে শেষ পর্যন্ত জয় আমাদেরই। আজকের এই চমৎকার মুভিটির নাম ছিল দ্য শ্যালোজ, যা 2016 সালে মুক্তি পায়। মাত্র 17 মিলিয়ন বাজেটের এই মুভিটি বক্স অফিসে 120 মিলিয়নেরও বেশি আয় করেছিল। মুভিটির IMDb রেটিং 6.3 হলেও এটি সার্ভাইভাল থ্রিলার প্রেমীদের কাছে একটি মাস্টারপিস হিসেবে পরিচিত। মুভিটির মূল বিশেষত্ব হল এটি মানুষের সাইকোলজি নিয়ে খেলা করে। বিপদে পড়লে একজন মানুষ কতটা বুদ্ধিদীপ্ত এবং সাহসী হতে পারে, ব্লেক লাইভলির অভিনয় তা স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছে। এটি কেবল একটি হাঙরের মুভি নয়, এটি হার না মানা মানসিকতার এক অনন্য দৃষ্টান্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এবং আপনার মতামত অবশ্যই জানাবেন। ভবিষ্যতে এমন আরও রোমাঞ্চকর মুভি এক্সপ্লেনেশন দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।